আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে সচিবালয়ে যাই দেখেন, আমি যে কথাগুলো বলছি কিন্তু এমনি না, সচিবালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে। একটা ভালো কাজের সঙ্গে একটা ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড দেশে এখন চলে, সামাজিক ভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো রে ভাই, ওই ধমক আর হুঙ্কার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে। সচিবালয়ে যারা যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে। আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে, কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি। আজকে সবার হাতে হাতে মোবাইল আছে, অনেক ছবি আমার কাছে চলে আসে। রোলেক্স ঘড়ির সবচেয়ে যেটা নাকি আপনার পুরোনো মডেল, সেটারও দাম কত তাও জানি। ওনারা পলিটিক্যাল পার্টি করতেছেন, পলিটিক্যাল পার্টি করুন, ইলেকশন হবে, ইলেকশন করুন, দেখি দেশের জনগণ তাদেরকে কতটা, তাদেরকেই মনে করে যে নিয়োগকর্তা, তাদেরকেই মনে করে মাস্টারমাইন্ড, এটা জনগণই বলবে। আমি আর কি বলবো, আমি তো একটা ভোটের মালিক, তাই না? কোটি কোটি ভোট আছে, দেখা যাবে তখন কি হয়। চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম আগাম ইলেকশনের পরে ডাইকেট তাদেরকে পান কিনা, কাউকে ডাইকেট এখানে আনতে পারেন কিনা দেখেন তো, তখন আলাপ করবনি। আওয়ামী লীগ যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার কথা, এটা আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি না। আর আওয়ামী লীগ যদি না থাকে, এই যদিটা আপনি কি করে বলেন? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে, ঠিক না? ওই নির্বাচন তো হয় নাই। আর যদি থাকে অথবা যদি না থাকে, তাহলে থাকলেও আপনি দেখেন, আপনার কথার মধ্যে কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বীদের একজন না, তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বী না, তবুও তারা 4-5 নম্বরের তলে থাকবে, আপনি শিওর থাকেন। আর যদি থাকে, মানে যদি না থাকলে 4 নাম্বার 5 নাম্বার, যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে। কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি মনে হয়? কেন? তাদের কোনো জনভিত্তি নাই তো। তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম, আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না, ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন, এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে। ওখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের কিছু লোক আছে। ওই দিন দেখেন নাই আরেক নাম্বার লোক কি করলো, যে সাংবাদিককে বললো, বাবা তুমি অনার্স পাস করে নাই। সে সাংবাদিকদের বলে আপনাদের জনপ্রশাসন সম্বন্ধে একটু লেখাপড়া করে আসা উচিত ছিল। আবার তার সঙ্গে আরেক মানে 80 পর এক বৃদ্ধ, সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন, আন্দোলন তো ওরা করছে। তো আমরা কি করছি? ইউনূস সাহেবের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। তখনও ছিল না, আগেও ছিল না, এখনো নাই, জাস্ট নাই। উনি হাসিনা সরকার কর্তৃক অত্যাচারিত ছিল। এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের বাঁচার প্রেরণা কাজ করছে। সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করেছে। ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশটাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চান, আমি দেখি না, এখনো দেখি না। কিন্তু এটা হতে হবে, মাথায় রাখতে হবে, বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না। যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব বলছেন যে প্রয়োজনীয় করতে হবে। এখন কেউ যদি ডক্টর ইউনূসের যে সংস্কারের যে অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে, তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত, সে আতঙ্কে থাকবে। এরা কি না কি করে ফেলায়, সে কি পারবে না, এটা কিন্তু একটা বিষয় আছে ভাই। এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা, আমি আপনাকে একটা সিম্পল জিনিসটা বলি, যে আমি ধরেন চট্টগ্রাম যাব এখান থেকে, ঢাকা থেকে, তা আপনি আমাকে ঠেলে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন, তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই? হইতে গেল না। ড্রাইভারটা কে? আপনি উঠাই দিলেন। আমি যদি দেখি ড্রাইভার আপনার চাস্তো ভাই, তারা আপনি উঠাই দিচ্ছেন। এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না, অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই, অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না, এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করবো না যাত্রী হিসাবে, আমি বিচার করব। আমি দেখবো আগে সে কি করছে। আমি একটু আলাপ করলাম, ভাইয়ের কি অবস্থা, কি আগে এতদিন টেম্পো চালাইছি, কেউ একজন বললো আমার যে গাড়ি চড়ে আমি স্বস্তি বোধ করবো ভাই,
করবে না তো। তো আপনি সংস্কার করতেছেন, ভালো কথা, অতি উত্তম। আপনার সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই? এই লোকগুলি, এই ছোট দেশ, সবাইকে চিনি, সবাইকে চিনি। যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন, যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন, এই লোকগুলি কারা? তারা কি টেম্পু চালক, নাকি তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ত তাদের আছে? আমার যেটা বুঝতে হবে ভাই, আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন? শুরু থেকে আমি বলতেছি কথাটা, যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো। আপনি বিদেশি লোকের এনে বসাইছেন, তুমি সংস্কার করো। বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন? আমি নেবো না তো, আমি তো নেবো না। ডক্টর ইউনুস দিতে পারে, ডক্টর ইউনুস গুলো যায় আসে না, উনি দেশে থাকেও না, মাঝে মাঝে দেশে বেড়াইতে আসে, আমি তো নেবো না। গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব, সে তো এই দেশে থাকে না, সে তো থাকে, লন্ডন থাকে। লন্ডনের গণমাধ্যমে থিওরি আমার চলতো না ভাই। উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে, আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না। উনি খুশিতে লাভ পেরে চলে আসছে, ঠিক না? এগুলো সংস্কার করতেছে সংবিধান, উনি তো সংবিধান বিশেষজ্ঞই না, দিবে কোনো? আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞ নাই, ডক্টর ইউনূসের চোখে পড়ে নাই। কেন পড়ে নাই? উনার এক ধরনের বিদেশ প্রেম আছে। উনি আমার দেশের লোকগুলিকে, চাষা বসা লোকগুলিকে, এগুলিকে খ্যাত মনে করে। আপনি দেখবেন উনার যত প্রেস উইং যত লোক আছে সব ইংরেজি পত্রিকার, সব ইংরেজি পত্রিকা। দেখেন আপনি হাতে দেখেন, বাংলাদেশের সাংবাদিকদের মানুষ মানে বাংলা এদিকে সে ওরকম মনে করে না তো ভাই, মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক, দিস রিয়েলিটি। আমি এগুলো আমার উপলব্ধি থেকে বলছি। উনি আমার সঙ্গে বসুক না, আমি আলাপ করি ওনার সঙ্গে, বসুক আমার সঙ্গে, আমি বুঝে দিই। কেন বললাম দিনাজপুরে এই উনার প্রত্যাশিত সংস্কার, এটা নিয়ে আমার প্রচন্ড ভয় আছে। নির্বাচন আয়োজন নিয়ে উচিত ছিল কি সংস্কার কমিটিগুলোতে একজন করে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নেওয়া, তাহলে সময় বাঁচত। ওনাদের সময় ক্ষেপণ করতে যাচ্ছে। আমি যদি বলি এটা, ওনারা চাচ্ছে সময় ক্ষেপণ। কি কারণে সময় ক্ষেপণ করতে চায় ভাই? ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক, বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার, হ্যান সরকার বলে, তো আপনি আমাকে বলেন তো, এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের 2 তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজাহান বেগম, প্রলাপন কি ধরে পিটাই তোরে, এবারে নূরজাহান বেগম কে রে? তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি? বলেন আপনি কে? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নূরজাহান বেগমের নাম, ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না, 60-এর উপরে বটেই। ওনার কি ভূমিকা আছে এই 60 বছরে বলুন তো, একদিনের জন্য? আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর, সেটা উনি প্রমাণ করছেন, আমি যদি বলি, এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়েই। উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, দেখিয়েছে তার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক? এবং উনি কি করতেছেন বলেন, আপনি কি করতেছেন? উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিরাট কাজ করছি, উনি বলুক, কোনো আত্মবিশ্বাস থাকলে বলুক, বসুক আমার সঙ্গে আলাপ করি। ভাই এগুলি করেন না। আমরা শুনেন, আমি বললাম তো, আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে। ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান নিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ, দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে, আসে নাই। এইটা এসেছে। এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি আপনার কাছে আবার আসবো। সমন্বয়কদের এত অপকর্মের কথা কি আপনি শুনেছিলেন? আর ইউনূস সরকার আসলেই প্রতিশোধ করেন কিনা? আমরা আপাতত দৃষ্টিতে তার কোনো গঠনমূলক কাজ, দেশের জন্য কল্যাণমূলক কাজ হয় এমন কোনো কাজ করতে দেখিনি। দেশের জন্য ভালো হয় এমন কোনো কাজ তাকে হাতে নিতে দেখিনি। তার উপদেষ্টা মন্ডলীর কেউ এতটা এই দেশ সম্পর্কে জানে না যতটা জানলে একটি সরকার চালানো যায়। মাসুদ কামাল ভাইয়ের তথ্য অনুযায়ী অধিকাংশ উপদেষ্টা মন্ডলী অনেকেই আছেন এবং সংস্কার কমিশনে অনেকে আছেন যারা অথর্ব এনজিও থেকে আসছে এবং
ব্যক্তি ইউনূসের পছন্দেই আসছে। আর অনেকেই তো বাংলাদেশের নাগরিকই না, বাংলাদেশ সম্পর্কে ডক্টর ইউনূস যেমন জানেন না, মাঝে মাঝে ঘুরতে আসেন, তেমন তার উপদেষ্টা মন্ডলীর অনেকে আছেন এবং সংস্কার কমিশনে অনেকে আছেন যারা বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের মানুষকে ওইভাবে পছন্দ করে না, এবং বাংলাদেশে মাঝে মাঝে ওনারা ঘুরতে আসেন। এই সরকার এখন নিছকই জনগণের সাথে, জনগণের ভাগ্যের সাথে বনভোজন করছে। সকলকে ধন্যবাদ।